রাইট। তো আমরা আসলে এখন এটা হবে লাস্ট চ্যাপ্টার অফ আই গেস দ্য ইজি পার্ট অফ মনিটারি ইকোনমিক্স। তো আমাদের ইজি পার্টের সময় শেষ, এই টপিক দিয়ে শেষ হবে আর ইজি পার্টটা। তাই ফিল, কারণ এরপরে আমরা ওই যে আবার ওই সব ম্যাক্রো ইকোনমিক মডেলস এর দিকে, আইএসএলএম, পিসি এসবের দিকে চলে যাব। সো দ্যাট আই ফিল আমার কাছে দ্যাটস মোর ডিফিকাল্ট দেন দিস, কারণ এখানে মোর ইটস এ সিঙ্গেল মডেল। আমরা যখন আইএসএলএম এ চলে যাই তখন অনেকগুলা মডেল একসাথে কম্বাইন, সো দ্যাটস মোর ডাইনামিক। যাই হোক, সো এখন আমাদের হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। সো আমরা কেন মনিটারি ইকোনমিক্স পড়তে গিয়ে ফরেন এক্সচেঞ্জ পড়তেছি, দ্যাটস মাই কোয়েশ্চেন। মনিটারি ইকোনমিক্সে ফরেন এক্সচেঞ্জটা কেন ইম্পর্টেন্ট, বা অ্যাজ মানে অল ইন অল ম্যাক্রো ইকোনমিক্সে আমার ফরেন এক্সচেঞ্জটা কেন ইম্পর্টেন্ট? তো ফার্স্টলি হচ্ছে যেহেতু আমার দিস অল গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনের জন্য আমাদের ট্রেড বাড়তেছে। অ্যান্ড আমার রাইট, সো ফার্স্টলি হচ্ছে কি আমার ট্রেড বাড়তেছে। সেকেন্ডলি হচ্ছে কি আমার, সো দ্যাটস নট অনলি ট্রেড অফ গুডস এন্ড সার্ভিসেস, বাট অলসো আমার হচ্ছে ক্যাপিটাল মার্কেটেও ট্রেড হচ্ছে। সো আমার বাইরের দেশের লোকজন এসে আমার দেশের বন্ড বা আমার দেশের স্টক কিনতে পারতেছে। আবার এগেন দের ইজ দিস হোল ট্রেড ইন গুডস এন্ড সার্ভিসেস, অবভিয়াসলি এক্সচেঞ্জ রেটের উপর অনেক ডিপেন্ডেন্ট। আমার এক্সপোর্ট কত হচ্ছে, ইম্পোর্ট কত হচ্ছে। সো অল ইন অল এগুলো সব মিলায় আমার হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা ইম্পর্টেন্ট। মনিটারি ইকোনমিক্স যেটা আমার দরকার হয় সেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে, স্পেশালি ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ, যেখানে আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। তো ইম্পোর্ট ডিপেন্ডেন্সির কারণে আমার আই এম মোর ভার্নারেবল টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক শকস। সো আমরা যেহেতু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে কি আমার ডিম্যান্ড ফর ইম্পোর্টস আর ইনইলাস্টিক, সেটা সমস্যা হয়ে যায় হচ্ছে গিয়ে ভেরি ভার্নারেবল টু ইন্টারন্যাশনাল শকস, রাইট? And যেহেতু আমার ইন্টারন্যাশনাল শকস, and that means that affects my inflation rate. uh, and যখনই ইনফ্লেশনের ব্যাপার আসবে তখনই আমার মনিটারি পলিসি আসবে, মনিটারি ইকোনমিক্স আসবে। and yeah, and তখন আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা বুঝা লাগবে। ওকে, তো সিম্পলি ফরেন এক্সচেঞ্জ হচ্ছে কি আমার ইটস জাস্ট প্রাইস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ আনাদার কারেন্সি। ওকে, সো আমরা যখনই এক্সচেঞ্জ রেট বলবো, নর্মালি উই মিন, সো দা কনভেনশন হচ্ছে গিয়ে আমার ডোমেস্টিক কারেন্সি বাই আমি যে কারেন্সির সাথে কম্পেয়ার করতে চাই। তো লেটস সে ইউএস ডলার, রাইট? ওকে, অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেট হচ্ছে গিয়ে আমার এটাকে আমি ঠিক বলবো, আচ্ছা হ্যাঁ,
ফরেন এক্সচেঞ্জ মার্কেট হচ্ছে যেখানে আমার এই যে এক্সচেঞ্জ রেটটা দ্যাট ইজ ডিটারমিন। সো আমার হচ্ছে কি আমি কখন এই ইনকাম আমার কখন আমি হচ্ছে কি আমার রাইট, সো আমি হচ্ছে গিয়ে কখন আমার এক্সচেঞ্জ রেটটা বাড়বে। সো অবভিয়াসলি এগেন ওয়েন এভার উই টক অ্যাবাউট আ মার্কেট, যখনই মার্কেটের কথা আসবে তখনই ডিম্যান্ড সাপ্লাই, অ্যান্ড ওই ডিম্যান্ড সাপ্লাই হচ্ছে গিয়ে আমার মার্কেটের এক্সচেঞ্জ রেটটা সেটেল করে, রাইট? সো এটার মধ্যে আমার দুই রকমের আসলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে দুই রকমের ট্রানজাকশন হয়। সেটা হচ্ছে কি আমার স্পট ট্রানজাকশন, সো যেখানে হচ্ছে কি আমি ডিরেক্টলি গিয়ে বলবো যে এত টাকায় আমি এতগুলা ডলার বা এত টাকায় আমি এতগুলা রুপিজ আমি কিনতে চাই, রাইট? সো দ্যাট ইজ স্পট এক্সচেঞ্জ। তো এটা নামে বোঝা যাচ্ছে যে আমি স্পটে ওই ট্রানজাকশনটা করতে চাই। আর ফরওয়ার্ড এক্সচেঞ্জ এটা হচ্ছে গিয়ে মোর হচ্ছে গিয়ে আমি বলতেছি আম, এখান দিয়ে দিস ইজ অল লাইক ফিউচার্স, রাইট? তো আমরা যদি একটু ফাইন্যান্স নিয়ে ঘাটাঘাটি করি তাহলে দেখা যাবে যে এই ফিউচার নিয়ে আমার অনেক বেশি ইম্পর্টেন্স। তো ফরওয়ার্ড ট্রানজাকশন হচ্ছে আমি বলবো যে আমি ইন আ ফিউচার ডেট, সো ইন লাইক 2 ইয়ার্স বা ইন 6 মান্থস আমি হচ্ছে একটা স্পেসিফিক এক্সচেঞ্জ রেটে এতগুলা ডলার কিনতে চাই। ওকে, সো এখন ওটা ডিপেন্ড করবে যে এখন ওরা মার্কেট ওটা কিনতে চায় কি চায় না, রাইট? সো এভাবে আমার ফরওয়ার্ড ট্রানজাকশনও অনেক বেশি ফরেন এক্সচেঞ্জ মার্কেটে দেখা যায়। অ্যান্ড আসলে বেশিরভাগ সময় এই যারা হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে বিজনেস করে, রাইট? সো ডিফারেন্সেস ইন মানে এক্সচেঞ্জ রেট বাড়া কমা এইসব ডিফারেন্সের উপর তারা হচ্ছে গিয়ে তোমার বিজনেস করে, তারা মেইনলি আসলে এই ফরওয়ার্ড ট্রানজাকশনে বেশি বিজনেস করে। সো দে লেটস সে সামওয়ান হ্যাজ ইনফরমেশন যে আমার ইউএস ডলার ইউএস ডলারের ভ্যালুটা কমবে, রাইট? সো তখন আমি হচ্ছে কারোর সাথে একটা ডিল করব যে হচ্ছে গিয়ে একটা বেশি দামে ফরওয়ার্ডে গিয়ে ওই ইউএস ডলার কিনতে চাই। সো দেন আমি হচ্ছে ওই ডিফারেন্সটা প্রফিট করব। সো এটা অনেক বেশি হয় উইচ আসলে আমাদের কোর্সে ওটা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কোর্সে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমরা অ্যাপ্রিসিয়েশন বুঝি নাকি, ডিপ্রিসিয়েশন বুঝি নাকি, অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন এন্ড ডিপ্রিসিয়েশন কখন হয়। তো অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যে আমার যখন কারেন্সি রাইজেস ইন ভ্যালু রিলেটিভ টু আনাদার কারেন্সি। সো আগে মনে করো ছিল যে আমি আম, 1 টাকায় আমি হচ্ছে কি আগে লেটস সে 0.05 ডলার্স কিনতে পারতাম, রাইট? এন্ড এখন যদি আমি 1 টাকায় লেটস সে 0.10 ডলার্স কিনতে পারি তাহলে আমার কি হচ্ছে, আমার কারেন্সির ভ্যালু কিন্তু বাড়তেছে, কারণ আমি সেম অ্যামাউন্ট অফ টাকায় আই ক্যান বাই কি হায়ার আদার কারেন্সিস, রাইট? তার মানে আমি তখন বলবো যে আমার ডোমেস্টিক কারেন্সি এপ্রিসিয়েট করছে, এন্ড যখন উল্টাটা হবে তখন হচ্ছে গিয়ে আমার ডিপ্রিসিয়েট করবে। এখন এই অ্যাপ্রিসিয়েশন এন্ড ডিপ্রিসিয়েশন ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট, রাইট? দিস ইজ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি আমার এই যে আমি যদি আমার যদি কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে তার মানে হচ্ছে কি আমি যে বিদেশ থেকে গুডস ইম্পোর্ট করতেছি তখন কিন্তু মাই গুডস বিকাম চিপার। আমি যখন ইম্পোর্ট করতেছি জাস্ট বিকজ এখন গুডস এর মার্কেটে কিন্তু কোনো চেঞ্জ হয় না, জাস্ট বিকজ দের ইজ সাম চেঞ্জ ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট আমার ফরেন গুডস ইজ বিকামিং চিপার। তো তখন আমার ইম্পোর্ট করা বিকামস ইজিয়ার। অথবা আমি যদি এখন এক্সচেঞ্জ রেট সরি এক্সপোর্টিং কান্ট্রি হই তখন কিন্তু আমি আবার অ্যাপ্রিসিয়েট করলে আমার জন্য সমস্যা, কারণ তখন আমার গুডস ইন দ্য ফরেন মার্কেট বিকামস এক্সপেন্সিভ। তো তুমি দেখবা চায়না কন্ট্রোল দের এক্সচেঞ্জ রেট। সো চায়না ইচ্ছা করে তার কারেন্সিকে ডিপ্রিসিয়েট করে রাখে সো দ্যাট তাদের এক্সপোর্ট বিকামস চিপার ইন দ্য ফরেন মার্কেট। ওকে, বুঝতে পারতেছি।
স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, স্যার আমরা কি এক্সচেঞ্জ রেট কি স্যার প্রাইস অফ ফরেন কারেন্সি বলতে পারি? প্রাইস অফ, ফরেন কারেন্সি মানে স্যার হ্যাঁ, আমাদের যে প্রাইস কারেন্সি অফ ফরেন ডোমেস্টিক কারেন্সি, কারেন্সি। হ্যাঁ ওইভাবেই তুমি চিন্তা করতে পারো। দ্যাটস অলসো আ ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট। ইয়া, অলরাইট। সো নর্মালি আমাদের যে থিওরি সেটা হচ্ছে কি, আমার এক্সচেঞ্জ রেট ইন দ্য লং রান এটা খুবই তোমার স্টেবল থাকবে। এন্ড যদি কোনো ফান্ডামেন্টাল প্রবলেম, ফান্ডামেন্টাল চেঞ্জ ইকোনমিতে না আসে, তাহলে কিন্তু আমার আম, এই লং রান এক্সচেঞ্জ রেট চেঞ্জ হওয়ার কোনো রিজন নাই। ওকে, সো আমার এটাকে আমরা বলি, সেটা হচ্ছে কি আমার থিওরি অফ পারচেজিং পাওয়ার প্যারিটি। ওকে, সো প্যারিটি মানে হচ্ছে আমার দুইটাকে ইকুয়াল করা। সো পারচেজিং পাওয়ার প্যারিটি আমার মেজার করতেছে যে আমি একটা বাস্কেট অফ গুডস নিব। ওকে, এন্ড ওই বাস্কেট অফ গুডস আমার কত, আমার বাংলাদেশে ওটা কত এক্সপেন্সিভ, এন্ড আমার ইউএসএ তে ওটা কত এক্সপেন্সিভ, এন্ড এই দুইটাকে ইকুয়েট করবে যেটা, দ্যাট ইজ মাই পারচেজিং পাওয়ার প্যারিটি। ওকে, সো লেটস সে আমার আহ লেটস সে 1 লাখ টাকার আমার একটা বান্ডেল, একটা ব্যাস্কেট অফ গুডস, যেটা হচ্ছে 1 লাখ টাকা, রাইট? সো 1 লাখ টাকা, এন্ড ওই সেম ব্যাস্কেট অফ গুডস ইউএসএ তে হচ্ছে 1,000 ডলার। ওকে, এন্ড আমি 1 টাকায়, আমি 1 টাকা দিয়ে আমি হচ্ছে গিয়ে 0.01 ডলার কিনতে পারি। ওকে, তাহলে এটা আমাকে আসলে কি বলতেছে? তো এটা, আচ্ছা এটা আমি এখন না লিখি। সো আমার পারচেজিং পাওয়ার প্যারিটি বলবে যে দ্য এক্সচেঞ্জ রেট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউএসএ হবে হচ্ছে দ্য রিলেটিভ প্রাইসেস অফ এ ব্যাস্কেট অফ গুডস বিটুইন দিস টু কান্ট্রিজ। ওকে, তাহলে আমি যদি এখন রিলেটিভ প্রাইস মেজার করি, তাহলে 1,000 বাই 1 লাখ, উইচ শুড বি আমার 0.01। সো এটা হচ্ছে কি আমার লং রান এক্সচেঞ্জ রেট, এটা হওয়ার দরকার। সো এটা হচ্ছে কি আমার পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরিটা আমাকে বলে। ওকে, এটা স্যার একটু আরেকবার দেখান। বুঝতে পারছিস না, আরেকবার বলো। আরেকবার রিপিট করা যাবে একবার? হ্যাঁ, সো সেম বাস্কেট অফ গুডস, সো মনে করো আমার একটা বাস্কেট অফ গুডস এ let's say there are clothes, food, entertainment, হ্যাঁ। সো এই থিওরিতে আমি বলতেছি যে একদম সেম ক্লোথ, ফুড এন্ড এন্টারটেইনমেন্ট, এটা কনজিউম করতে হলে আমার বাংলাদেশে এটার কস্ট পড়তেছে 1 লাখ টাকা। সেম আমি যদি এই ক্লোথ, ফুড এন্ড এন্টারটেইনমেন্ট ইউএসএ তে কনজিউম করি, তাহলে দ্যাট উইল বি 1,000 ডলার। ওকে, তাহলে এখন পারচেজিং পাওয়ার প্যারিটি বলে লং রানে গিয়ে এই দুইজনের এক্সচেঞ্জ রেট শুড বি, এই দুইজনের এই ব্যাস্কেট অফ গুডস এর রিলেটিভ প্রাইসটা। বুঝতে পারতেছি? তাহলে রিলেটিভ প্রাইসটা কত?
আমার 1,000 টাকা, $1,000 লাগতেছে ইউএসএ তে, সেম জিনিস কিনতে 1 লাখ টাকা লাগতেছে বাংলাদেশ। তাহলে আমার পার্চেসিং পাওয়ার প্যারিটি হচ্ছে 0.01। বুঝতে পারতেছি? আর এখানে একটা নিউমিনেটর আর ডিনোমিনেটর কি একরকম, মানে যে কোনো একটা থাকলেই হলো নাকি? আচ্ছা, হ্যাঁ, তো এখানে স্যার নিউমিনেটর কি স্যার ফরেন, মানে ডোমেস্টিক হতে হবে বা ফরেন হতে হবে, এরকম কোনো নিয়ম হ্যাঁ, আছে? আমরা ওভাবে ওভাবে করতেছি। ইন টার্মস অফ আমার ডোমেস্টিকে, মানে পার টাকা ওই হিসাবে করতে চাই। কারণ পার টাকা হিসাবে করলে মানে আমার অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে কি আমার এটার ভ্যালুটা বাড়বে, ডিপ্রিসিয়েট করা মানে হচ্ছে এটার ভ্যালুটা কমবে। বুঝতে পারতেছি? জাস্ট টু মেক, মানে জাস্ট আমার এক্সপ্লেনেশন বিকামস ইজিয়ার। উল্টাটাও করতে পারো, ইটস ফাইন। মানে তুমি যদি 1 লাখ বাই 1,000 করো, তাহলে দ্যাট বিকামস টাকা পার ডলার। এখন টাকা পার ডলারে তোমার যদি চিন্তা করো, তখন কিন্তু যদি ওই ভ্যালুটা বাড়ে, তখন তার মানে কিন্তু আমার ডলার অ্যাপ্রিসিয়েট করতেছে, টাকা ডিপ্রিসিয়েট করতেছে, রাইট? তো ওটা একটু তখন তোমার বোঝা লাগবে। আচ্ছা, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমার, আর অন্যভাবেও যদি আমি এক্সপ্লেন করতে চাই তাহলে দ্যাট উইল বি যে আমার আম, একই জিনিস কিনতে আমার বাংলাদেশে 10 টাইমস মোর কস্ট হচ্ছে কম্পেয়ার টু ইউএসএ। ওকে, সেভাবে আমরা বলতে পারি, রাইট? সো এই লং রান এক্সচেঞ্জ রেটটাকে আমরা আরো বলতে পারি দিস ইজ আমার রিয়েল এক্সচেঞ্জ রেট। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু ব্যাস্কেট অফ গুডস এর সাথে ব্যাস্কেট অফ গুডস কম্পেয়ার করতেছি। তার মানে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট বুঝাচ্ছে অ্যাট হোয়াট রেট আমার ডোমেস্টিক গুডস ক্যান বি এক্সচেঞ্জ ফর ফরেন গুডস। তাই না? একই কথা বলতেছে এখানে। এখানে 1,000 টাকাটা এটা কি ফরেন, ইন টার্মস অফ ফরেন গুডস, এটা মানি। এখানে 1 লাখ টাকাটা কি, এটা হচ্ছে আমার ডোমেস্টিক গুডস। তাহলে আমার, তাহলে আমার কি, আমি কি 1 লাখটা গুড দিয়ে আমি হচ্ছে গিয়ে 1,000টা ফরেন গুডস পেতে পারি, ইউএস এর গুডস পেতে পারি। তাহলে এটা আমার কি রিয়েল এক্সচেঞ্জ রেটও হতে পারে। বুঝতে পারলাম? স্যার এখানে তো স্যার আমরা হচ্ছে টাকার হিসাবটা স্যার লিখেছি, কোয়ান্টিটি না unit। আরেকবার বলো। তো এখানে তো আমরা স্যার এখানে টাকার হিসাবটা তো লিখেছি স্যার, 1,000 ডলার আর স্যার 1 লাখ টাকা। স্যার এখানে হ্যাঁ, তো স্যার আমরা গুডস এর, ইন টার্মস অফ গুডস তো স্যার কিছু ইন বলছি না, টার্মস তাহলে অফ স্যার এটা গুডস রিয়েল মানে এটা হয়। গুডস কিন্তু দুইটা সেম। এটা হচ্ছে গিয়ে ইন টার্মস অফ গুডস মানে আমার 1 লাখ টাকা দিয়ে আমি যেই গুডস কিনতেছি, একই গুডস আমি 1,000 টাকা, 1,000 ডলার দিয়ে কিনতেছি। তো তাহলে ইন টার্মস অফ গুডস হচ্ছে এটা। বুঝতে পারতেছি? স্যার কিন্তু এখানে স্যার ইউনিট তো স্যার পার টাকা হচ্ছে না। এটা তো তোমার সব মানে এটা তো রিয়েল এক্সচেঞ্জ রেট, রেট তো টাকাতেই আসবে। আমরা যখন রিয়েল ইন্টারেস্ট রেট বলি, ওটা ইন্টারেস্টটা তো ইন্টারেস্ট, কিন্তু উই আর অ্যাকচুয়ালি মিনিং ইটস দ্য এক্সচেঞ্জ বিটুইন গুডস। চাইতে পারতেছি? জি স্যার। রাইট। তো এখানে আমরা কিছু অ্যাজাম্পশন নেই, এন্ড বিকজ দিস ইজ জাস্ট থিওরি। সেটা হচ্ছে কি আমার অল গুডস আর আইডেন্টিক্যাল ইন বোথ কান্ট্রিজ, ট্রেড ব্যারিয়ার নাই বলতে গেলে। এন্ড হচ্ছে কি আমার অনেক গুডস এন্ড সার্ভিসেস আমার হচ্ছে কি তোমার অ্যাক্রস বর্ডার ট্রেড হয় না। ওকে, তো এই অ্যাজাম্পশন গুলা কেন রাখতেছি? কেন রাখতেছি?
আর আপনার কথাটা শোনা যায়নি তার মাঝে আরেকবার বলতে তো। আচ্ছা, মানে আমি বলতেছি এখানে আমার পার্চেসিং পাওয়ার প্যারিটির যে থিওরিটা, এখানে আমার তিনটা তিনটা অ্যাজাম্পশন আমি নিচ্ছি। প্রথমে হচ্ছে কি দুইটা এগুলা হচ্ছে ক্লিয়ার, যে আমার আইডেন্টিক্যাল হইতে হবে, যে ব্যাস্কেট অফ গুডস যে নিচ্ছি দ্যাট ইজ আইডেন্টিক্যাল। ওকে, এন্ড দেন আমার ট্রেড ব্যারিয়ার্স এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট আর লো। তো আমরা আসলে এখানে অ্যাজিউমটা কি করতেছি, যে প্যারিটি হচ্ছে কেন, কারণ হচ্ছে আমার যদি সেম গুডস, আমার যদি ইউএসএ তে অ্যান্ড বাংলাদেশে একই হয়, অ্যান্ড আমার যদি মানে ট্রান্সপোর্টেশন কস্ট লেটস সে অ্যাজিউম করি জিরো থাকে, তাহলে কিন্তু দিস টু গুডস বিকাম সাবস্টিটিউটস। ওকে, তাহলে আমি আমার বাস্কেটটা যদি বাংলাদেশে বেশি এক্সপেন্সিভ হয়, তাহলে কিন্তু আমি ইউএসএ থেকে কিনি। তো এজন্য আমার কি করা, এজন্য আমি এই অ্যাজাম্পশনটা নিচ্ছি যে আমার ট্রেড ব্যারিয়ার্স এন্ড কস্ট আর জিরো, সো দ্যাট এই বোথ কান্ট্রিজ এর মধ্যে আমার কোয়ালিটি বা প্রাইস যেন সেম থাকে। বুঝতে পারলাম? তা জি এটা কি স্যার। তার কম্পারিজনের সুবিধা হওয়ার জন্য আমরা হচ্ছে দুইটা গুডকে আইডেন্টিক্যাল আর হচ্ছে ট্রান্সপোর্টেশন পদ্ধতিটা করছি, কিসের জন্য? তার কম্পারিজন যাতে আমরা করতে পারি। কম্প্যারিজন যেহেতু আমরা যেন আমরা করতে পারি, এক্স্যাক্টলি। তাহলে এখন আমার মেনি গুডস এন্ড সার্ভিস আর নট ট্রেডেড, এটা কেন বলতেছি? স্যার আমরা কি স্যার ফ্রি ট্রেড ধরছি এখানে? কারণ এখানে হচ্ছে এখন তুমি চিন্তা করো, অনেক কিছুই কিন্তু ট্রেড করা পসিবল হয় না, কিন্তু আমার ব্যাস্কেটে থাকতে পারে। যেমন হচ্ছে মনে করো ল্যান্ড, বা মনে করো রেস্টুরেন্টের খাওয়া, বা মনে করো হেয়ার কাটস, টিচিং, এডুকেশন, হেলথ কেয়ার, এগুলা কিন্তু আমি ট্রেড করতে পারি না, রাইট? মানে আমি কিন্তু তাকে আমার ল্যান্ড পাঠিয়ে দিতে পারতেছি। সো এই অ্যাজাম্পশনটা আমার হোল্ড করা লাগে, যে আমরা যে ব্যাস্কেটে যে গুডস নিচ্ছি, দিজ আর মোর অফ মানে থিংস দ্যাট ক্যান বি ট্রেডেড অ্যান্ড নট মানে ফিক্সড গুডস যেগুলো একদমই ট্রেড করা পসিবল, রাইট? সো আমার বাংলাদেশে যে সেলুন, সেই সেলুনটা ক্যানট বি ট্রেডেড টু ইউএসএ, রাইট? সো এইগুলা আমরা বাদ দিয়ে আমরা যে ব্যাস্কেটটা চিন্তা করতেছি, দ্যাট ব্যাস্কেট শুড বি মোর হচ্ছে কি আমার কমন থিংস, যেগুলো আমরা ট্রেড করতে পারি। বুঝতে পারতেছি? সো পার্চেসিং পাওয়ার প্যারিটিতে এই জিনিসগুলো অলরেডি বাদ দিয়ে দিচ্ছে, যেগুলো আসলে নাই আমার এই সিম্পল মডেলে। দের আর আমার ট্রানজাকশন কস্ট নাই, ট্রেড ব্যারিয়ার্স নাই, এন্ড আমার হচ্ছে গিয়ে তোমার অনলি গুডস দ্যাট ক্যান বি ট্রেডেড, ওগুলা আছে। বুঝতে পারতেছি? তো এটা হচ্ছে আমরা কি জাস্ট থিওরিটা, হ্যাঁ। স্যার আমরা কি স্যার এই গুডস গুলি সব বাদ দিচ্ছি যেগুলো হচ্ছে ট্রেড করা যাচ্ছে না? যেগুলো ট্রেড করা যাচ্ছে না, হ্যাঁ, মানে অ্যাক্রস বর্ডার্স যেগুলো ট্রেড করা যাচ্ছে না, ওগুলো আমরা বাস্কেটে রাখতেছি। মানে আমরা বাস্কেটের হিসাবটা করতেছি ওইভাবে আর কি। বুঝতে পারলাম? ঠিক আছে। ওকে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমার রিয়েল এক্সচেঞ্জ রেট কখন চেঞ্জ হবে, অথবা আমার এই পারচেজিং পাওয়ার প্যারিটি কখন চেঞ্জ হবে? তো আমার রিয়েল এক্সচেঞ্জ রেট অর আমার লং রান এক্সচেঞ্জ রেট, এটা কখন চেঞ্জ হতে পারে? একটা হচ্ছে কি আমার রিলেটিভ প্রাইসেস, অবভিয়াস। যদি আমার ইনফ্লেশন বেড়ে যায় আমার দেশে, তাহলে আমার লং রানে আমার কি কারেন্সি ডিপ্রিসিয়েট করবে, রাইট? বুঝতে পারতেছি? যেমন হচ্ছে আমাদের
কোভিড এর আগ পর্যন্ত এক্সচেঞ্জ রেট বিটুইন ইউএসএ এন্ড বাংলাদেশ এটা কিন্তু খুবই কনস্ট্যান্ট ছিল, রাইট? ফর মেনি ইয়ার্স, তোমার 75 থেকে 85 এর মধ্যে। বাট আফটার কোভিড এটা কিন্তু অনেক বাড়া শুরু করছে, রাইট? তো আমরা হয়তো বা বলতে পারি যে আমার লং রান এক্সচেঞ্জ রেটটা বেড়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার রিলেটিভ প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে আমার লং রান এক্সচেঞ্জ রেট বাড়বে। এরপরে আমার হচ্ছে গিয়ে তোমার ট্রেড ব্যারিয়ার যদি বাড়ে, সো লেটস সে ট্যারিফ বাড়া। ট্যারিফ বাড়া মানে কি? ট্যারিফ বাড়া মানে হচ্ছে আমার বিদেশি গুডস আর নাও মোর এক্সপেন্সিভ। আচ্ছা, এটার আই থিঙ্ক আমার একটা টেবল আছে, রাইট? সো আমার যদি, এখন আমার কি হচ্ছে, ট্রেড ব্যারিয়ার্স, রাইট? সো আমার ট্রেড ব্যারিয়ার্স বাড়তেছে, তার মানে হচ্ছে কি লেটস সে ট্যারিফ বাড়তেছে, আর আমার আহ কোটা বাড়তেছে। আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল আছে। হুম, এটা হবে নিচের দিকে, এটা হবে নিচের দিকে, উইচ ইজ ভেরি লজিক্যাল। আচ্ছা, আস্তে আস্তে আসি। সো আমার ট্যারিফ যদি বাড়ে, আমার কি হবে? আমার ফরেন গুডস আর মোর এক্সপেন্সিভ, তাহলে আমি ফরেন গুডস কিনবো না। তাহলে আমার ফরেন গুডস যদি না কিনি, তাহলে আমার ডিমান্ড ফর ফরেন গুডস কি হবে? কমবে তো। কমে যাবে, রাইট? তার মানে সেম বাস্কেট টু মি ইজ মোর এক্সপেন্সিভ বিদেশ থেকে আনা। তো লেটস আমি ফ্রুটস, ক্লোথস এন্ড এই দুইটা আমি হচ্ছে কি আমার কনজাম্পশন বাস্কেটে আছে। সো আমার পারচেসিং পাওয়ার প্যারিটি বলে যে ইউএসএ টা ইজ, ইউএসএ থেকে কিনে আনা ইজ আ সাবস্টিটিউট টু আমার দেশে ওটা কনজিউম করা। তাহলে এখন যদি ট্রেড ব্যারিয়ার্স বেড়ে যায়, তাহলে টু মি, আমার জন্য ডোমেস্টিক্যালি কিন্তু ইউএস এর বাস্কেটটা এখন মোর এক্সপেন্সিভ। তাহলে আমার যদি মোর এক্সপেন্সিভ হয়, তাহলে আমার লং রানে গিয়ে এক্সচেঞ্জ রেটটা এপ্রিসিয়েট করবে। বুঝতে পারতেছি? স্যার এটা স্যার আরেকবার। আচ্ছা, ট্রেড ব্যারিয়ার্স আমার চিন্তা করতে হবে লং রানে গিয়ে, লং রানে গিয়ে চিন্তা করতে হবে আমার ব্যাস্কেট ইন বিডি এন্ড ব্যাস্কেট ইন ইউএসএ। এটাকে আমি চিন্তা করতেছি, এই দুইটা হচ্ছে কি আসলে সাবস্টিটিউট গুডস। আমি হয়, আমি একজন বাংলাদেশের সিটিজেন, সো আমি থাকি বাংলাদেশে, রাইট? আমি থাকি বাংলাদেশে, এন্ড অ্যাজ আ বাংলাদেশি আমার জন্য সাবস্টিটিউট হচ্ছে এই ব্যাস্কেটটা বাংলাদেশে কনজিউম করা, বা ব্যাস্কেটটা ইউএসএ থেকে ইম্পোর্ট করে এনে কনজিউম করা। বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে এখন এটা যদি হয়, তাহলে আমার এখন যদি ট্রেড ব্যারিয়ার্স বেড়ে যায়, তাহলে আমি অ্যাজ আ বাংলাদেশি সিটিজেন আমার জন্য এই ব্যাস্কেট অফ ইউএসএ এটার প্রাইসটা বেড়ে যাবে। তাহলে আমরা তো জানি যে আমার রিয়েল এক্সচেঞ্জ রেট, আচ্ছা রিয়েল এক্সচেঞ্জ রেট যদি বলতে কনফিউজিং লাগে, তাহলে আমার লং রান এক্সচেঞ্জ রেট হচ্ছে কি আমার ব্যাস্কেটের প্রাইস ইন ইউএস ডিভাইডেড বাই ব্যাস্কেটের প্রাইস ইন বিডি, রাইট? তাহলে যদি বেড়ে যায়, তাহলে আমার এটা বেড়ে যাবে, তাহলে আমার লং রান এক্সচেঞ্জ রেট বাড়বে। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, এখন আমার প্রেফারেন্স, এরপরে এই দুইটা হচ্ছে কি আমার প্রেফারেন্স। এখন আমার যদি বাইরের ইউএস এর গুডটাই বেশি প্রেফার হয়, তাহলে আমি
ইউএস এর গুডটাই বেশি কনজিউম করব, ইভেন ইফ ইটস এক্সপেন্সিভ, রাইট? তাহলে আমার যদি এখন ইম্পোর্ট ডিমান্ড বাড়ে, তাহলে দ্যাট উইল অলসো ইনক্রিজ মাই লং রান এক্সচেঞ্জ রেট। এটা বুঝতে পারতেছি। এটা প্রেফারেন্স অনুযায়ী হবে। হ্যাঁ, প্রেফারেন্স অনুযায়ী আরেকবার বলো, যদি সুবিধা হয়। ফরেন, যদি আমরা ফরেন ফুডটা বেশি প্রেফার করি, হ্যাঁ, তখন তার ফরেন ইম্পোর্ট গুডটা ডিমান্ড যদি আমি বাড়ছে। এখন বেশি প্রেফার করি, তাহলে আমি ফরেন গুডটাই বেশি কনজিউম করতেছি। সো এট দি এন্ড অফ দ্য ডে দিস ইজ অল ডিমান্ড এন্ড সাপ্লাই, রাইট? এখন আমরা যদি ফরেন গুড যদি আমি বেশি প্রেফার করি, তাহলে আমার সমস্যাটা কি হচ্ছে? তার মানে আমার ফরেন কারেন্সি বেশি লাগবে। বুঝতে পারতেছি? তাহলে ফরেন কারেন্সি যদি আমার বেশি লাগে, তাহলে আমার তখন এক্সচেঞ্জ রেটটা অবভিয়াসলি আমার কি হবে? ফরেন কারেন্সির জন্য ডিমান্ড বেড়ে যাবে, আর আমার ডোমেস্টিক কারেন্সির জন্য ডিমান্ড কমে যাবে। তাহলে আমার তখন কি হবে? তখন আমার এক্সচেঞ্জ রেটটা ডিপ্রিশিয়েট করবে। বুঝতে পারতেছি? সেম আইডিয়াতে আমার যদি এক্সপোর্ট ডিমান্ড। ডোমেস্টিকের পার্টটা স্যার আরেকবার বলুন। কোন পার্টটা? তো ডোমেস্টিকের যে পার্টটা স্যার বলুন, ডোমেস্টিক হ্যাঁ, তো আমার এখন ইম্পোর্ট ডিমান্ড বাড়ছে। তার মানে হচ্ছে আমার দেশের মানুষরা, তারা বাইরের প্রোডাক্ট বেশি ডিমান্ড করতেছে। তার মানে কম্পারেটিভলি আমার বাইরের কারেন্সি ডিমান্ড বেশি, আমার ডোমেস্টিক কারেন্সি ডিমান্ড কম। কারণ আমি বাইরের জিনিস যদি আমার কিনা লাগে, তাহলে তো আই অবভিয়াসলি নিড ফরেন কারেন্সি। তাহলে সেটা আমি কিভাবে কিনবো? ডোমেস্টিক কারেন্সি বিক্রি করেই তো ফরেন কারেন্সি কিনবো। তার মানে আমার এখন ডোমেস্টিক কারেন্সি ডিমান্ডটা কমে গেছে, অ্যান্ড আমার ফরেন কারেন্সি ডিমান্ডটা বেড়ে গেছে। তাহলে আমার ডোমেস্টিক কারেন্সি তাহলে কি করবে? ডিপ্রিশিয়েট করবে। বুঝতে পারতেছি? ওকে। সিমিলারলি আমার এক্সপোর্ট ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে আমার ডোমেস্টিক কারেন্সি ডিমান্ড বেড়ে যাবে, আর ফরেন কারেন্সি ডিমান্ড কমে যাবে। সো জাস্ট উল্টাটা। তাহলে আমার হচ্ছে গিয়ে আমার এক্সচেঞ্জ রেটটা এপ্রিশিয়েট করবে। ওকে। লাস্টলি হচ্ছে আমার ইকোনমির প্রোডাক্টিভিটি বেড়ে গেল, তার মানে আমার ইকোনমি ইজ মোর এফিশিয়েন্ট। সো এগেন, আমার যদি ইকোনমি এফিশিয়েন্ট হয়ে যায়, তার মানে হচ্ছে কি আমার ইকোনমিতে লেস কস্টে আমি প্রডিউস করতে পারতেছি। এখন লেস কস্টে যদি আমি প্রডিউস করতে পারি, দ্যাট মিনস আমার ইকোনমিতে আমার যে ব্যাস্কেটটা, সেই ব্যাস্কেটটার প্রাইস কম হবে, রাইট? তাহলে ইন দ্য লং রান আমার যদি প্রোডাক্টিভ হয় ইকোনমি, তার মানে হচ্ছে কি আমার এক্সচেঞ্জ রেট এপ্রিসিয়েট করবে। কি কারণে? প্রোডাক্টিভিটির সাথে এপ্রিসিয়েশনের কি কারণ? স্যার এটা কি এভাবে বলা যায় যে হচ্ছে যদি হচ্ছে ডোমেস্টিক ইকোনমি বেশি প্রোডাক্টিভ হয়, তাহলে ইম্পোর্ট ডিমান্ড কমবে, আর স্যার এই জন্য দ্যাট হচ্ছে ইজ আমার ওয়ান। এক্সচেঞ্জ রেট ইম্পোর্ট ডিমান্ডটা কেন কমবে এন্ড এক্সপোর্ট ডিমান্ডটা কেন বাড়বে, এই দুইটাই বলতে কারণ হবে। কারণ স্যার আমরা হচ্ছে ওই যে প্রোডাক্টিভ হয় দেশের মধ্যে উৎপাদন করতে পারছি। হ্যাঁ, তখন মানে হচ্ছে গিয়ে কি? তখন মানে হচ্ছে গিয়ে আমার জিনিসগুলা কিন্তু লেস ফরেন মার্কেটে, প্রথমত হচ্ছে গিয়ে আমার বাইরে থেকে কিনা লাগতেছে না। ভেরি গুড।
সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টস আর নাও চিপার, তার মানে আমার প্রোডাক্টটা কেনার জন্য ফরেন এক্সপোর্ট ডিমান্ড বাড়বে, রাইট? তাহলে তখন আমার কি হবে, তার মানে অলরেডি আমি ইম্পোর্ট ডিমান্ড কমতেছে, এক্সপোর্ট ডিমান্ড বাড়তেছে, তাহলে আমার ডোমেস্টিক কারেন্সি তখন কি দেখবো, লং রানে গিয়ে এপ্রিসিয়েট করবে। বুঝতে পারতেছি? ওকে, রাইট। সো এই লং রানেরটা আসলে আমাদের অত ইন্টারেস্ট না, আমাদের মেইন ইন্টারেস্ট হচ্ছে শর্ট রানে আমরা কিভাবে এই ফরেন এক্সচেঞ্জটাকে কন্ট্রোল করতে পারি, বা ফরেন এক্সচেঞ্জটা কেন চেঞ্জ হয়। ওকে, সো অবভিয়াসলি এখানে আমার যখন ডোমেস্টিক অ্যাসেটস বলছে, এটা হচ্ছে কি আমার আসলে দ্য ডোমেস্টিক কারেন্সি। ওকে, এন্ড আমরা আসলে এখানে তোমার অ্যাজিউম করি যে আমার এই ডোমেস্টিক কারেন্সিটা কিনে হয়তো বা সে কোনো একটা ফরেন ডোমেস্টিক কোনো একটা বন্ডে সে ইনভেস্ট করতেছে, রাইট? ওটা পরে আসে, মেইনলি ইটস জাস্ট দ্য মানি। ওকে, তো আমি কি করতেছি, আমি হচ্ছে গিয়ে, এখন তুমি চিন্তা করো, আমি চিন্তা করতেছি যে ফিউচারে আমার বাংলাদেশের টাকার এপ্রিসিয়েট করতে পারে। তার মানে আমি যদি বাইরে থেকে দেখি, তার মানে হচ্ছে আমি যদি এখন বাংলাদেশ টাকা কিনি, তাহলে ফিউচারে এটা এপ্রিসিয়েট করলে আমি বেশি দামে বিক্রি করে ডলার নিতে পারবো। বুঝতে পারতেছি অ্যাপ্রিসিয়েট করা মানে কি? আগে আমি 1 টাকায় 0.01 ডলার পেতাম, এখন আমি 1 টাকায় 0.50 ডলার পাবো। তাহলে আমি এখন বেশি ডলার কিনতে পারবো। তাহলে আমি এখন কি করব, তাহলে বাইরের লোকজন আমার কি করবে, বেশি বেশি টাকা কিনা শুরু করবে। বুঝতে পারতেছি, ডিফেন্স সেক্টর আরেকটা। রাইট? সো আমার সাপ্লাই, আমার যদি, সো এখানে একটু তোমার আম, বুঝতে ডিফিকাল্ট লাগতে পারে। তো প্রথমে আমরা সাপ্লাইতে থাকি। তো সাপ্লাইয়ে ডোমেস্টিক কারেন্সি সাপ্লাই তো অনলি সেন্ট্রাল ব্যাংক ক্যান কন্ট্রোল, এই জন্য এটা ভার্টিক্যাল। ওকে, অ্যান্ড আমার ডিমান্ড কার্ভটা ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। এখন ডাউনওয়ার্ড স্লোপিং কেন, সেটা হচ্ছে গিয়ে একটা ইন্টারেস্টিং থিওরিতে। সেটা হচ্ছে, আমি একটা ফরেন, ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, আই এম অনলি বাইং দিস এক্সচেঞ্জ, দিস কারেন্সি, কারণ আই বিলিভ যে আমার ফিউচারে আমি এখান থেকে কোনো একটা প্রফিট পাবো। বুঝতে পারতেছি? সো লেটস সে দের ইজ সাম টাইপ অফ ফিউচারে লং রান এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে কি আমার ফিউচার এক্সচেঞ্জ রেট, and this is my exchange rate now. So this is my current exchange rate. So let's say current exchange, ওকে? তাহলে আমি যদি এখন এটা থেকে এটা বাদ দেই, তাহলে this will be my expected payoff। এটা মানি ই স্টারটা হচ্ছে আমার এক্সপেকটেশন অফ এক্সচেঞ্জ রেট ইন দ্য ফিউচার, এন্ড ইটা হচ্ছে গিয়ে, ইসিটা হচ্ছে গিয়ে আমার কারেন্ট এক্সচেঞ্জ রেট, যেটা হচ্ছে আমার এই ওয়াই অ্যাক্সিসে থাকবে, and this is the well number of currency বা number of domestic assets। ওকে, এই জিনিসটা বুঝতেছি। ওকে, তাহলে এটা ডাউনওয়ার্ড স্লোপিং কেন তাহলে? এখন চিন্তা করো, আমার যদি এক্সচেঞ্জ রেট
let's say at a dot nine. Okay. Let's say আমার exchange rate is somewhere here and আমার exchange rate is somewhere here. So এটাকে আমি বলতেছি E1 শর্ট রান এক্সচেঞ্জ রেট, এটা হচ্ছে E2। তাহলে কোন সময় আমার পে অফটা হায়ার? আমি যখন E1 রেটে যদি আমি কিনি আমার পে অফটা হায়ার, নাকি আমি যদি E2 রেটে কিনি তাহলে আমার পে অফটা হায়ার? স্যার ইটু রেটে, হ্যাঁ, ইটু রেটে শোনা যাচ্ছে না? স্যার ইটু রেটে কিনলে পেয়ে হায়ার হবে। E2 রেটে যদি আমি কিনি তাহলে আমার পে অফটা হায়ার। তাহলে আমার যদি পে অফ যেখানে হায়ার, তাহলে তখন আমার ডিমান্ডটা কি থাকবে? হায়ার। এই জন্যই আমার ডাউনওয়ার্ড স্লোপিং। কারণ হচ্ছে ওই যে আমার এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট যেটা, যত আমার এক্সচেঞ্জ রেট কম তত আমার পে অফটা হায়ার বা প্রফিটটা হায়ার। তাহলে তত আমার ডিমান্ডটা বাড়বে ফর দ্যাট এক্সচেঞ্জ রেট। এই জন্যই যত আমার এক্সচেঞ্জ রেট ডিপ্রিসিয়েট করবে তত আমার ডিমান্ড অফ দ্যাট এক্সচেঞ্জ রেট বাড়বে। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, রাইট। এখন আমরা ডাইনামিক্স গুলা দেখি কি হবে। সো এই যে, তো আমার এক্সচেঞ্জ রেট একটা আছে। সো এইখানে তুমি যদি এখন চিন্তা করো, এখানে হচ্ছে আসলে ডলারের এক্সচেঞ্জ রেট দেখা হচ্ছে, তো উপরে যত যাবে তত আমার ডলার এপ্রিসিয়েট করবে, নিচে যত যাবে তত আমার ডলার ডিপ্রিসিয়েট করবে। ওকে, তো আমার এটা ইকুইলিব্রিয়ামে কিভাবে আসে? সো এখানে আমার আমার যদি এ থাকে, তার মানে হচ্ছে গিয়ে আমার কম্পেয়ার টু মাই এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট, আমার পে অফটা ইজ ভেরি লো। যেহেতু ভেরি লো, তার মানে এটা ডিমান্ড খুব কম থাকবে। তাহলে তখন আমার এই যে এক্সেস সাপ্লাই ইন দা মার্কেট থাকবে, রাইট? সো তখন কি করা যাবে? তখন আমি যদি একটু এক্সচেঞ্জ রেট কমাই তাহলে আমার ডিমান্ডটা আস্তে আস্তে বাড়ায়। আমি হচ্ছে গিয়ে যেহেতু পে অফটা বাড়বে, বাড়ায় বাড়ায় আমি ইকুইলিব্রিয়ামে চলে আসবো। সেম আমার এখানে, এখানে আমার কি পে অফটা অনেক বেশি থাকবে, কিন্তু আমার এত ডলার অ্যাসেটস নাই। তো তখন আমি কি করব? তখন আমি এক্সচেঞ্জ রেট বাড়াবো, এন্ড ওই বাড়ায় বাড়ায় আমার হচ্ছে পে অফটা কমায় কমায় আমি ডিমান্ড কমায় আমি ইকুইলিব্রিয়ামে আসি। ওকে, সো এটা হচ্ছে কি আমার দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই মডেল অফ ফরেন এক্সচেঞ্জ রেট। তোমার বুঝতে হবে যে এটা ডাউনওয়ার্ড স্লোপ, কারণ হচ্ছে আই এম কম্পেয়ারিং উইথ মাই এক্সপেক্টেড ফিউচার এক্সচেঞ্জ রেট। তাহলে এখন শিফট হবে কখন? যখনই হচ্ছে কি আমার এই ফিউচার এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হবে। বুঝতে পারতেছি? তো আমার এখন আমি যদি চিন্তা করি, সেইটার মনে আমার প্রত্যেকটা গ্রাফ আছে। ওকে, তো এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে এভরিথিং এলস ইজ কনস্ট্যান্ট, সো আমার ফিউচার এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট ইজ কনস্ট্যান্ট। কিন্তু আমার এখন কি হলো? ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বেড়ে গেল। সো এখানে একটা প্রথমে একটা অ্যাসাম্পশন, সেটা হচ্ছে ফ্রি ক্যাপিটাল ফ্লো। ফ্রি ক্যাপিটাল ফ্লো বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমি খুব ফ্রিলি আমার ইনভেস্টমেন্ট গুলো আমি যে কোনো দেশে করতে পারবো। So আমি যদি চাই, আমি আমার টাকাটা নিয়ে
ইউএসএ তে ইনভেস্ট করতে পারবো। আমি যদি চাই আমার টাকাটা নিয়ে আমি শ্রীলঙ্কাতে এক্সচেঞ্জ ইনভেস্ট করতে পারবো। তাহলে এখন চিন্তা করো যে আমার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বেড়ে গেল কম্পেয়ার টু কি আদার কান্ট্রিজ। তার মানে কি অন্য দেশের লোকরা তাদের টাকা যদি বাংলাদেশে রাখে তাহলে তারা বেশি ইন্টারেস্ট পাবে। বুঝতে পারতেছি, ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। জি স্যার। তাহলে এখন সবাই কি করবে? তাহলে সবাই এখন আবার বাংলাদেশে টাকা রাখা শুরু করবে, এন্ড দেন তাহলে বাংলাদেশে টাকা তো তারা ডলারে রাখতে পারবে না। তাহলে তাদের কি করতে হবে? ডলারে সেল করে টাকা কিনতে হবে। তাহলে টাকার ডিমান্ডটা বেড়ে গেল, এন্ড এজন্য ডানে শিফট করবে। বুঝতে পারতেছি। জি স্যার। ও, এটা কি স্যার ক্যাপিটাল ইনফ্লো দিয়ে বলা যায়? ইন্টারেস্ট রেট বেশি দিকে ক্যাপিটাল ইনফ্লো বাড়ে। আরেকবার বলো। ক্যাপিটাল ইনফ্লো বেশি হবে, এটা বলতেছো? জি স্যার। হ্যাঁ, ক্যাপিটাল ইনফ্লো বেশি হবে, এন্ড ফরেন এক্সচেঞ্জের যদি ফরেন ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে উল্টা, তাহলে আমার ক্যাপিটাল আউটফ্লো হবে। সেম অ্যাজাম্পশন আমার হচ্ছে গিয়ে ফ্রি ক্যাপিটাল ফ্লো, রাইট? ওকে। লাস্টলি হচ্ছে কি আমার যদি এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট বাড়ে, তার মানে কি ফিউচারে আমি এক্সপেক্ট করতেছি এক্সচেঞ্জ রেটটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে সবাই এখন কি চাবে? সবাই চাবে এখন এটা কিনে ফেলতে। বুঝতে পারতেছি। এন্ড তাহলে আমার কি হবে? আমার ডিমান্ড কার্ভ ডানে শিফট করবে। ওকে। স্যার এটা কি স্যার প্রাইস এক্সপেকটেশন? এক্সচেঞ্জ রেট এক্সপেকটেশন। তো আমি মনে করতেছি এক্সচেঞ্জ রেট ফিউচারে বাড়বে, তাহলে আমার ডিমান্ড তখন ডানে শিফট করবে। এখন এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আমার এক্সচেঞ্জের ফিউচারে বাড়বে, দ্যাট ক্যান বি বিকজ অফ টু থিংস। একটা হচ্ছে গিয়ে আমার হয় এই যে ডোমেস্টিক কারেন্সি, ফিউচারে আমার ডোমেস্টিক রিয়েল ইন্টারেস্ট রেট বাড়বে, বা ফিউচারে সবাই আমার দেশে ইনভেস্ট করতে চায়, রাইট? সেই কারণে বাড়বে। আরেকটা কারণে ফিউচার এক্সচেঞ্জ রেটটা বাড়তে পারে, সেটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড ইনক্রিজ ইন ডোমেস্টিক ইনফ্লেশন। তো আমি যদি এখন এক্সপেক্ট করি আমার ইনফ্লেশন ফিউচারে বাড়বে, রাইট? তাহলে সেটা আমার কি করতে পারে? আচ্ছা, সরি, আমি বলাই ফেলতেছি ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ রেট। আবার বলি, সরি, চেঞ্জেস ইন ইন্টারেস্ট রেট। ওকে ওকে ওকে। তো এখন ইন্টারেস্ট রেট এখানে কিন্তু আমি চিন্তা করতেছি নমিনাল ইন্টারেস্ট রেট। এখন দিস নমিনাল ইন্টারেস্ট রেট ক্যান ইনক্রিজ ফর টু রিজনস। একটা হচ্ছে কি আসলে এই নমিনাল ইন্টারেস্ট রেট চেঞ্জ করা হচ্ছে বিকজ অফ পলিসি, রাইট? সো সেন্ট্রাল ব্যাংকের পলিসি, এই কারণে আমি নমিনাল ইন্টারেস্ট রেট বাড়াচ্ছি কমাচ্ছি। এখন এই কারণে যদি আমি বাড়াই তাহলে কিন্তু আমার ডিমান্ড কার্ভ ডানে শিফট করবে, নো প্রবলেম, রাইট? কারণ আমার এখন প্রফিটেবল টু কিপ ফরেন মানি, প্রফিটেবল টু ইনভেস্ট ইন দিস ইকোনমি। কিন্তু নমিনাল ইন্টারেস্ট রেট ক্যান অলসো ইনক্রিজ বিকজ অফ ইনফ্লেশন। কারণ কি? ইন্টারেস্ট রেট ইজ ইকুয়ালস টু রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস ইনফ্লেশন। এখন ইন্টারেস্ট রেট যদি এই কারণে বাড়ে তাহলে কিন্তু আমার ডিমান্ড কমবে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু আমার ইন্টারেস্ট রেট ইজ ইনফ্লেশন ইজ হায়ার,
তার মানে হচ্ছে গিভেন দ্য সেম অ্যামাউন্ট অফ রিটার্ন, মনে করো ইন্টারেস্ট রেট বাড়লো, আমি কিন্তু এক্সট্রা অ্যামাউন্ট অফ গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারবো না, মানে আমার রিয়েল ভ্যালু অফ দা ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। তাহলে তখন আমার কি হবে, ডোমেস্টিক কারেন্সি ডিপ্রিশিয়েট করবে অ্যান্ড আমার ডিমান্ড কার্ভ লেফটে শিফট করবে। বুঝতে পারতেছি? অর্থাৎ আমরা একটু আগে যেটা আমরা করেছিলাম, যে শিফটের ফার্স্ট যে কেসটা ছিল, যেখানে হচ্ছে আমার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বাড়লে হচ্ছে আমার ক্যাপিটাল ইনফ্লো বাড়ছে। তো হ্যাঁ, ওইখানে তো স্যার, মানে ওইখানে কি আমরা স্যার রিয়েল ইন্টারেস্ট রেটের কথা বলছিলাম? না, ওখানেও আমরা নমিনাল ইন্টারেস্ট রেটই কথা বলছিলাম, বাট ওখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছিলাম যে ইনফ্লেশন এক্সপেকটেশন ইজ কনস্ট্যান্ট। মানে স্যার ওইখানে কি স্যার, এখানে যে ফার্স্ট কেসটা আছে স্যার, যে ডোমেস্টিক রিয়েল ইন্টারেস্ট রেট পলিসির জন্য বেড়েছে, তো ওইখানে আমরা এটা ধরেছি। আম ওইভাবে আমরা চিন্তা করতে পারি, বাট কনভেনশনালি আমরা যখন এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলি তখন আসলে নমিনাল ইন্টারেস্ট রেট নিয়েই বেশি বলা হয়, নট রিয়েল ইন্টারেস্ট রেট। তো ওই থেকে বলতেছি আর কি। তাহলে স্যার ওইখানে ইন্টারেস্ট রেটের চেঞ্জটা হচ্ছে তার ইনফ্লেশনের এফেক্ট না। হ্যাঁ, সো আমরা যদি আগেরটায় যাই, তো এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ইনফ্লেশন এক্সপেকটেশন ইজ কনস্ট্যান্ট অ্যান্ড কোনো একটা পলিসি চেঞ্জের কারণে আমার ইন্টারেস্ট রেটটা বাড়লো। বুঝতে পারলাম? ওকে, গ্রেট। ওকে, এখন আমার আসতেছে হচ্ছে কি আসলে রিয়েল এক্সচেঞ্জ রেটের ইকুয়েশন। সো রিয়েল এক্সচেঞ্জ রেটের ইকুয়েশন হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার নমিনাল এক্সচেঞ্জ রেট, যেটা হচ্ছে কি আমরা পেপারে পড়ি, পেপারে দেখি। এটা হচ্ছে কি আমার ডোমেস্টিক প্রাইস লেভেল, এন্ড এটা হচ্ছে কি আমার ফরেন যার সাথে কম্পেয়ার করতেছি তার প্রাইস লেভেল। ওকে, তাহলে এখন চিন্তা করো, তো এটা তো গেল। এখান থেকে আসলে আমি যেটা দেখাইতে চাইছি সেটা হচ্ছে এই ইন্টারেস্টিং পার্টটা, এই জায়গাটা। তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে, তো এখান থেকে এরপর থেকে কিন্তু রিয়েল এক্সচেঞ্জ এর নমিনাল এক্সচেঞ্জ ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক বিগ ডিফারেন্স, রাইট? তাহলে আমি যদি এরকম একটা গ্রাফ তোমাকে দেই তাহলে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? আমি যদি এটা দিতাম তাহলে তখন তুমি বলতা যে আমার স্যার এটা কি ইনফ্লেশনের দিয়ে আমরা এক্সপ্লেন করবো? এক্স্যাক্টলি, সো প্রাইস রেশিও বলতে পারি, বা সো প্রথমে আমার হচ্ছে এখানে বিকজ অফ লেটস সে লট অফ ট্রেড বিটুইন আমার ইউকে এন্ড ইউএসএ, এটার কারণে হয়তোবা নমিনাল এক্সচেঞ্জ রেটটা ইজ ইনক্রিজিং, রাইট? সরি, ও না, নমিনাল এক্সচেঞ্জ রেট কম ছিল, সেটা এক্সচেঞ্জ রেটটা কার সাথে কার, আচ্ছা ইউএস এর এক্সচেঞ্জ, ওকে। সেখানে দেখা যাচ্ছে যে নমিনাল এক্সচেঞ্জ রেট ইজ ভেরি লো, রাইট, ফর ইউএস। তার মানে হচ্ছে এই যে ইটা, ইটা ইজ ভেরি লো। এটা কেন হতে পারে?
এটা হতে পারে আমার, লেটস সে, ট্রেড। আমার আম, আমি অনেক বেশি ইউকে থেকে ইম্পোর্ট করতেছি, রাইট? তাহলে আমার যদি এখন ইউকে থেকে বেশি ইম্পোর্ট করা লাগে, তাহলে অবভিয়াসলি আমার নমিনাল এক্সচেঞ্জ রেট লোই থাকবে, রাইট? কিন্তু দেখা যাচ্ছে আমার রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ ভেরি হাই। তার মানে হচ্ছে basket of goods in US is much more much cheaper than আমার basket of goods in UK। ওকে, তার মানে হচ্ছে কি আমার এই যে পি বাই পি স্টার, এটা অনেক বেশি কি বাড়তেছে। হ্যাঁ, বলতেছি। আহ, ও না, রিয়েল এস্টেট একটু উপরে, তার মানে এটা হচ্ছে বাড়তেছে, রাইট? তার মানে হচ্ছে গিয়ে উল্টাটা, তার মানে আমার প্রাইস লেভেল বেশি বাড়তেছে ইউএসএ তে কম্পেয়ার টু আমার ইউকে। তাহলে এটা যদি হয়, তাহলে কিন্তু তার মানে আমার যে অলওয়েজ রিয়েল এক্সচেঞ্জ রেট এন্ড নমিনাল এক্সচেঞ্জ রেট, এই দুটা যে আমার একসাথেই মুভ করা লাগবে, দ্যাট ইজ নট দ্য কেস। ওকে, তো এই দুইটা ডিফারেন্ট কারণে, ডিফারেন্ট রিজনে কিন্তু চেঞ্জ হতে পারে। সো নমিনাল এক্সচেঞ্জ রেট কিন্তু ভেরি ডিপেন্ডেন্ট অন আমার ইন্টারেস্ট রেট এন্ড আমার ট্রেড কিরকম। কিন্তু আমার রিয়েল এক্সচেঞ্জ রেট কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য ট্রেড, বাট অলসো ডিপেন্ডেন্ট অন কি পরিমাণ ইনফ্লেশন দেশে হচ্ছে। বুঝতে পারলাম? প্রাইস রেশিও পার্টনার অনেক। প্রাইস রেশিও পার্টনার, আচ্ছা। তুমি যদি এখানে দেখো, এই যে আমার নমিনাল এক্সচেঞ্জ রেট ইজ ভেরি লো, রাইট? তার মানে আমার ই ইজ ভেরি লো। কিন্তু আমি দেখতেছি যে আমার এই যে দেখো রিয়েল এক্সচেঞ্জ রেট, দিস ইজ ভেরি হাই। ওকে, তার মানে আমার পি বাই পি স্টার এটা অনেক বেশি হওয়া লাগবে। কারণ কি, ই ইন্টু পি বাই পি স্টার ইজ ইকুয়ালস টু আমার এটা। এখন যেহেতু যেহেতু আমার এক্সচেঞ্জ রেট দেখতেছি কমতেছে, তার মানে অবভিয়াসলি এইটা আমার বাড়া লাগবে, সো দ্যাট আমার এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা বাড়ে। দ্যাটস ওকে। তো এটা তুমি চিন্তা করতে পারো অ্যাজ, আচ্ছা দেখি কথা বলতে। এখানে স্যার প্রাইস রেশিও কি স্যার নমিনাল এক্সচেঞ্জের কাছে বেশি বাড়া লাগবে, মানে নমিনাল এক্সচেঞ্জের যে হারে কমছে তার চেয়ে বেশি প্রাইস রেশিও বাড়া লাগবে? তার চেয়ে বেশি প্রাইস রেশিও বাড়তেছে, এক্স্যাক্টলি। ওকে, বুঝতে পারছি এটা। ওকে, এবার আমরা আসি হচ্ছে ইন্টারেস্ট রেট প্যারিটিতে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, ওই যে আমরা দেখলাম যে আমার আহ, যখনই শুনবে যে আমার ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, তখনই কিন্তু আমার ডিমান্ড ফর এক্সচেঞ্জ রেট বেড়ে যাচ্ছে, রাইট? তাহলে এটা যদি বেড়ে যায়, তাহলে তখন আমার কি হচ্ছে, তখন আমার আবার এক্সচেঞ্জ রেট বেড়ে গিয়ে কি হচ্ছে, ক্যাপিটাল ফ্লোটা কিন্তু ওই যে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসবে। এখন আমার যদি মনে করো এখানে আমার এক্সচেঞ্জ রেট এন্ড দেন আমি বলতেছি যে আমার ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে,
কিন্তু আমি কি করব, আমি হচ্ছে গিয়ে আমার এক্সচেঞ্জ রেট, লেটস সে ফর সাম রিজন আমার এক্সচেঞ্জ রেট বাড়তেছে না। So, আমার এক্সচেঞ্জ রেট এখানে হয়ে আছে, কিন্তু আমার ডিমান্ড একটু বেড়ে গেল। যদি আমার এরকম হতো তাহলে তখন কি হতো, তখন আমার ক্যাপিটাল ইনফ্লো হতেই থাকতো, হতেই থাকতো, হতেই থাকতো, রাইট? বাট উইচ ইজ নট দ্য কেস। সো আমার যে ফরেন ইন্টারেস্ট রেট এন্ড আমার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট, আমার যদি এই দুইটা ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমার এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হয়ে এই দুইটার মধ্যে প্যারিটি আনবে, মানে কি এই দুইটার রিটার্নকে ইকুয়াল করে দিবে। এটা বুঝতে পারতেছি? না হলে কিন্তু কি হতো, মনে করো আমার বাংলাদেশের ইন্টারেস্ট রেট অনেক হাই কম্পেয়ার টু ইউএস, এন্ড আমার এক্সচেঞ্জ রেটও চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার ইউএস এর মানুষরা সব টাকা আমার কি বাংলাদেশে চলে আসতো, মানে ইন থিওরি আমার সব টাকা বাংলাদেশে চলে আসতো, ইউএস এর সব টাকা। কারণ কি, ক্যাপিটাল ফ্লো আমার বাংলাদেশে বেশি প্রফিটেবল তাদের জন্য। কিন্তু তারা আসলে স্পেন্ড করবে কোথায়? এটা স্পেন্ড করবে কিন্তু তারা ইউএসএ তে। তো তারা ওই রিটার্নটা পেয়ে তারা কিন্তু তখন আবার ওই টাকাটা ইউএসএ তে নিয়ে যাবে। তো ওই এক্সচেঞ্জ রেটটা ম্যাটার করবে। তাহলে এখন চিন্তা করো, আমার ইন্টারেস্ট রেটটা বাড়লো, সরি, আমার ইন্টারেস্ট রেটটা বাড়লো। এখন ইন্টারেস্ট রেটটা বাড়লে আমার অবভিয়াসলি আমি রিটার্ন একটা পাবো, এন্ড দেন ওই রিটার্নটা আমার তখন কি করতে হবে, আমি যখন আবার ইউ আম, আমার ইকোনমিতে নিয়ে যাব, তাহলে তখন আমার কি, আই ইনটু দ্য ইন্টারেস্ট রেট, সরি, আই ডিভাইডেড বাই দ্য এক্সচেঞ্জ রেট, এই পরিমাণ ডলার আমি পাবো, রাইট? আমি যদি একজন ফরেনার হই, ইনভেস্ট করতেছি, তাহলে আমার মনে করো এখন এটা বেড়ে গেল, এন্ড দেন আমার এক্সচেঞ্জ রেট কনস্ট্যান্ট, তাহলে আমার এটাও বেড়ে যাবে। তাহলে সবাই কি করবে, তাহলে সবাই তাদের টাকা ইনভেস্ট করতে থাকবে এই বিদেশি কান্ট্রিতে। কিন্তু যেহেতু আমরা কি দেখছি, এই যে ডিমান্ড সাপ্লাই মডেল দিয়ে, যদি আমার ইন্টারেস্ট রেট, ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তাহলে আমরা কিন্তু কি করব, আমাদের এক্সচেঞ্জ রেটও বেড়ে যাবে। তাহলে কতটুকু আমার এক্সচেঞ্জ রেট বাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত আমার যে পরিমাণ আমার ইন্টারেস্ট রেট বাড়ছে সেই পরিমাণ এক্সচেঞ্জ রেট বেড়ে আমার যে আসল আউটপুটটা বা আসল পে অফটা, দ্যাট শুড বি ইকুয়াল টু আমার ডোমেস্টিক জায়গায়, ডোমেস্টিকে যদি, আচ্ছা এগুলো স্টার হবে যেহেতু আমি ইন্টারন্যাশনাল, যদি আমি ডোমেস্টিকে ইনভেস্ট করতাম সেটার ইকুয়াল হবে। আইডিয়াটা বুঝতেছি? কারণ প্রথমে আমার, মনে করো বিদেশে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তাহলে প্রথমে আমার বিদেশি কারেন্সি কিনতে হবে, এরপরে ওই বিদেশি কারেন্সিতে আমি ইন্টারেস্টটা পাবো। দেন আমার কিন্তু কনজিউম করব কোথায়, আমার নিজের দেশে। তাহলে তখন আমার ওই বিদেশি কারেন্সিটাকে আবার আমার নিজের দেশের কারেন্সিতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দেন আমি স্পেন্ড করতে পারবো। এখন চিন্তা করো, বিদেশি ইন্টারেস্ট রেট বাড়লো, তার মানে হচ্ছে বিদেশের এক্সচেঞ্জ রেটটা এপ্রিসিয়েট করলো। এখন বিদেশের এক্সচেঞ্জ রেট যদি এপ্রিসিয়েট করে, তার মানে আমার এক্সচেঞ্জ রেট কি হইলো, ডিপ্রিসিয়েট করবে। জি স্যার। তাহলে এখন যখন আমি আবার ওই ইন্টারেস্টটা আমার টাকায় নিয়ে আসবো ফেরত, তাহলে যেহেতু আমার টাকা ডিপ্রিসিয়েট করলো, তার মানে আমি কম টাকা পাবো এক্সচেঞ্জ রেটের কারণে। বুঝতে পারতেছি? সো আমার ইন্টারন্যাশনালি যত ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, সেটার কিন্তু একটা প্যারিটি চলে আসতে হবে।
এন্ড সেই প্যারিটিটা করেই হচ্ছে কি আমার এই এক্সচেঞ্জ রেটটা। বুঝতে পারতেছি? তাহলে এই ডায়াগ্রাম থেকে বোঝাটা আর একটু ইজিয়ার। এখন চিন্তা করো ইউএস এর ইন্টারেস্ট রেট আর ফরেন হচ্ছে কি ইউকে এর ইন্টারেস্ট রেট। এখন আমি যদি ইউএসএ তে ইনভেস্ট করতাম তাহলে আমি 1 বছর পর এই পরিমাণ পে অফ পাবো। আমি যদি এখন ইউকে তে ইনভেস্ট করি তাহলে আমার প্রথমে ইউকে এর পাউন্ড কিনতে হবে। তাহলে আমি এত পাউন্ড পাবো। এত পাউন্ড পেলে এরপরে আমার এত পাউন্ড আমি ইনভেস্ট করলে আমি 1 বছর পর এত আউটকাম পাবো, এত পে অফ পাবো। তাহলে এটা তো আমার ইউকে পাউন্ডে আছে, এটাকে ডলারে নিতে হবে। তাহলে ডলারে নিতে হলে আবার আমার ওই যে 1 বছর পর আমার যে এক্সচেঞ্জ রেট হবে সেইটা আমার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওই পরিমাণ আমি ডলার পাবো। তাহলে আমার ইন্টারেস্ট রেট প্যারিটি বলে, মানে প্যারিটি মানে হচ্ছে এই দুইটা ইকুয়াল হইতে হবে। তাহলে আমার ইন্টারেস্ট রেট প্যারিটি বলে যে এইটা আমার দেশের বন্ডে যে পরিমাণ আমি পে অফ পাবো সেটা শুড বি ইকুয়াল টু আমার বিদেশের বন্ডে আমি যতটুকু পে অফ পাবো। তাহলে এটা 1 + IT মাস্ট বি ইকুয়াল টু 1 + ফরেন ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই আমার কারেন্ট এক্সচেঞ্জ রেট অ্যান্ড আমার এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট ইন দ্য ফিউচার। এটা বুঝতে পারতেছি? স্যার এটা একটু রিপিট করা যাবে? এই পুরাটা নাকি এই জায়গাটা? লাস্ট পার্টটুকু। লাস্ট পার্ট। লাস্ট পার্টটা ওই যে আমি কি বললাম আমার। এখন তুমি দেখো এটা যদি এরকম হয়, লেটস সে এটা হচ্ছে এরকম, তার মানে কি? তার মানে ইউএসএ তে ইনভেস্ট করা ইজ মোর প্রফিটেবল দেন আমার ইউকে বন্ডে এক্সচেঞ্জ করা। তাহলে সবাই কি করবে? সবাই হচ্ছে গিয়ে আমার ইউএসএ তে ইনভেস্ট করা শুরু করবে। এখন ইউএসএ তে ইনভেস্ট করার সাথে সাথে আমার কি হবে? এই যে এক্সচেঞ্জ রেট এক্সপেকটেশন এটা এপ্রিসিয়েট করতে হবে, কারণ সবাই এখন ইউএসএ টা কিনতেছে। এখন যদি আমার এপ্রিসিয়েট করে, সরি হ্যাঁ, কোথায় ভুল করতেছি? এখানে ইউকে মানে আমরা ইউকের কারেন্সিটা কিনছি না। হ্যাঁ বলো। তো আমরা এখানে ইউকের কারেন্সি কিনছি না ইউএস এর ডলার দিয়ে। সরি তোমার কথা বুঝতে পার, আরেকবার বলো। স্যার আমরা এখানে ইউএস এর ডলার দিয়ে ইউকের মানে পাউন্ড কিনছি না। ইউএস এর ডলার দিয়ে ইউকে পাউন্ড কিনতেছি, সো আমার ইটা হচ্ছে ইটি মিনস আমার পাউন্ড পার ডলার, মানে আমি 1 ডলারে কয়টা পাউন্ড কিনতে পারতেছি, দ্যাট ইজ ইটি। ওকে। তাহলে আমার যদি এরকম হয় তাহলে আমি এখন কি করতে পারবো? পার ডলারে আমার এখন আমি বেশি করে ইটি কিনতে পারবো। তার মানে কি আমার এই ইটি বেড়ে যাবে, এটাও বেড়ে যাবে। কতটুক পর্যন্ত বাড়বে? তাহলে আমার কি এই জায়গাটা আবার বেড়ে যাচ্ছে। যেহেতু আমার এখন ডলার এপ্রিসিয়েট করতেছে, তার মানে এখন ওই যে আমার তো ফেরত আনতে হবে কি এটাতে। তো যেহেতু আমার এটা বেড়ে যাচ্ছে, তার মানে তত আমার ইউএস বন্ডে ইনভেস্ট করা ইজ বিকামিং লেস অ্যান্ড লেস প্রফিটেবল। এন্ড কখন মানুষজন বন্ধ করে দিবে? যতক্ষণ পর্যন্ত আহ, এটা ইকুয়াল না হয়। ওকে। সিমিলারলি এখন তুমি যদি চিন্তা করো আমার এরকম কোনো অবস্থা, এরকম কোনো অবস্থা যদি হয় তাহলে তখন আমার কি হবে? তখন সবাই ইউএস বাদ দিয়ে ইউকে বন্ড কিনা শুরু করবে। তাহলে তখন আমার কি এই যে এটা কমা শুরু করবে, এটাও কমা শুরু করবে। তাহলে এটা কমতে কমতে তখন কতটুক পর্যন্ত কমবে? যতক্ষণ পর্যন্ত আমার প্যারিটি না, যতক্ষণ পর্যন্ত এটা ইকুয়াল না হয়। বুঝতে পারতেছি?
এটা আই থিঙ্ক এটা আমরা একটু ভেঙে যদি আমরা লিখি তাহলে তোমার বুঝতে ইজিয়ার হবে। যদি চিন্তা করো, এটাকে যদি আমি ভাঙি তাহলে আই গেট 1 + it ইকুয়ালস টু ইটি বাই ইটি প্লাস প্লাস 1 প্লাস ইটি আইটি ইটি প্লাস এভাবে করলে কি বেটার? আচ্ছা, না, আমরা আসলে লগ আনতে চাচ্ছি। এটা না করে আমরা এটাকে ইটি দিয়ে যদি ভাগ দিই তাহলে 1, প্রথমে এটাকে চিন্তা করি, ইটি ই+1, এটাকে লিখতে পারি ইটি মাইনাস ইটি প্লাস ইটি+1 এটা এভাবে লিখতে পারি, এটা মানি। তাহলে এটা হয়ে যাবে ইটি 1, সরি, প্লাস ইটি+1 মাইনাস ইটি, এন্ড দেন এটা যদি এখন ইটি দিয়ে ডিভাইড দেই তাহলে আমার ওয়ান ওয়ান প্লাস আমার এটা মানি, এটাকে যে এইভাবে লিখতে পারি, সরি, এন্ড ডিভাইডেড বাই ইটি, এটাকে এভাবে লিখতে পারি, এটাকে এভাবে, এটা মানি। জি। ওকে, তাহলে তাহলে আমি এখন লিখতে পারি 1 + it ইকুয়ালস টু 1 + it স্টার ইন্টু 1/1 প্লাস, এভাবে লিখতে পারি, পারি না? এটা মাল্টিপ্লাই, তাহলে আমি এখন যদি লগ নেই তাহলে লগ নিলে দিস বিকামস লগ, মানে লন নিলে দিস বিকাম 1 + it লন 1 + it স্টার মাইনাস লন et+1 স্টার মাইনাস et/it। এটা লিখতে পারি, সরি, এখানে 1 প্লাস থাকবে, একটা 1 প্লাস, এন্ড হচ্ছে কি আমার ln 1 plus some small number is approximately equals to that small number. So এখানে সব ইন্টারেস্ট রেট প্লাস এক্সচেঞ্জ রেট এগুলো সব পার্সেন্টেজে, তো তখন আমরা লিখতে পারি আইডি is approximately equals to it স্টার মাইনাস et+1 স্টার মাইনাস et/et। এখন হচ্ছে স্যার, কি, হ্যাঁ, বল। এগুলো কি সব ডিটেলস এ করা লাগবে নাকি জাস্ট বোঝানোর জন্য বলতেছেন? এটা জাস্ট বোঝানোর জন্য, আমাদের ফাইনালি আসলে জাস্ট এটা লাগবে। ওকে, বাট প্রুফ, যত প্রুফ করা আই থিঙ্ক ভালো, ইটস গুড গুড ব্রেইন ওয়ার্ক।
আচ্ছা, তাহলে এখানে এটা কি বোঝাচ্ছে, ওই যে সো ফরেন মার্কেটে তুমি দেখবা, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে স্পেশালি যারা হচ্ছে গিয়ে তোমার যে যেসব মার্কেট গুলা খুব এফিশিয়েন্ট, সেসব মার্কেটে আমার এই চেঞ্জটা বিকামস ভেরি কুইক। তো মনে করো আমার হঠাৎ করে আমার ইউএস এর বন্ডে হচ্ছে 3% ইন্টারেস্ট রেট, অ্যান্ড আমার ইউকের বন্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। সাথে সাথে আমার এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে তোমার এটাকে, এই চেঞ্জটা হবে হচ্ছে -2% করে দিবে। অ্যান্ড দিস হ্যাপেন্স লাইক ইন সেকেন্ডস এখন ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ওকে, সো আমার ডাইরেক্ট যে হঠাৎ করে মনে করো ইউকে বন্ডস বলে দিল যে ইউকে বন্ডস এর এখন প্রাইস হচ্ছে 5%, সাথে সাথে আমার এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে যাবে, সো দ্যাট আমার এরকম অ্যাবাউট -2% একটা চেঞ্জ চলে আসে। বুঝতে পারতেছি? আপনি স্যার ওটা কি বলবেন স্যার? কোনটা? স্যার চেঞ্জ হয়ে যায় হচ্ছে ও, মানে হচ্ছে গিয়ে তোমার এখন মানে লট অফ বায়ার্স এন্ড সেলার্স, মানে এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইজ আ ভেরি এফিশিয়েন্ট মার্কেট, কারণ অনেক সবাই বসে আছে কোন সময় তারা হচ্ছে গিয়ে আরবিট্রাজটা করবে, কোন সময় তারা কম কিনে বেশি দামে বিক্রি করবে, বেশি দামে কিনে আরো বেশি দামে বিক্রি করবে, রাইট? সব সময়। সো ইন্টারন্যাশনালি এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কিন্তু খুবই এফিশিয়েন্ট। সো যখনই তুমি দেখবা যে আমার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট ইজ ডিফারেন্ট দেন সাম আদার কান্ট্রি, সো মনে করো আমি হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ বিজনেস আমার, মানে আমি হচ্ছে ফরেন এক্সচেঞ্জে আর্বিট্রাজ খুঁজি, এন্ড ওই খুঁজে খুঁজে আমার হচ্ছে ইনকাম হচ্ছে গিয়ে ডিফারেন্সেস ইন ফরেন এক্সচেঞ্জ রেট করে আমি ইনকাম জেনারেট করি। সো যখনই আমি দেখব যে আমার ইউএস বন্ড হচ্ছে কি আমার 3% এন্ড আমার ইউকে বন্ড ইজ 5%, তখনই আমি কি করব, সাথে সাথে আমি হচ্ছে গিয়ে ইউকে বন্ড কিনা শুরু করব। ওকে, তাহলে যখনই আমার ইউকে বন্ড কিনা শুরু করব তখনই কি হবে, আমার ফরেন এক্সচেঞ্জ কি বাড়া শুরু করবে, কমা শুরু করবে ফর ইউএস। সো আমি বলতেছি যে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা একদম ইনস্ট্যান্টলি হয়, মানে খুবই কম সময় তোমার এখন ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এই চেঞ্জটা হয়, যে এনি চেঞ্জ ইন আমার ইন্টারেস্ট রেট, এই চেঞ্জটা তোমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটে দেখা যায়। বুঝতে পারতেছি? ওকে, সো এই ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনে আমরা হচ্ছে গিয়ে তোমার দুইটা জিনিস অ্যাজিউম করে নিই, সেটা হচ্ছে গিয়ে আমার আসলে তিনটা জিনিস। সেটা হচ্ছে গিয়ে আমার ফ্রি ক্যাপিটাল ফ্লো, তো আমার বিদেশে দেশে ইনভেস্ট করতে কোনো এক্সট্রা বাধা নাই। সেকেন্ডলি হচ্ছে আমার ট্রানজাকশন কস্ট ইজ ভেরি লো। থার্ডলি হচ্ছে আমি রিস্কটাকে ইগনোর করতেছি। তো এখন মনে করো যে আমার আম, যেসব বন্ডস, লেটস সে আর্জেন্টিনায় ট্রেজারি বন্ডসই ওয়াজ ভেরি রিস্কি, তাহলে এখন মনে করো আমি আর্জেন্টিনার ইন্টারেস্ট রেট তোমার অনেক হাই, কিন্তু তখন দেখতেছি যে আমার এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ হচ্ছে না, রাইট? যদি আমার আর্জেন্টিনার ইন্টারেস্ট রেট অনেক হাই হইতো, তাহলে কিন্তু আর্জেন্টিনার এক্সচেঞ্জ রেট এপ্রিসিয়েট করার কথা, বাট এপ্রিসিয়েট করতেছে না। এখন সেটা করে না কেন? কারণ হচ্ছে কি তোমার দেয়ার ক্যান বি সাম রিস্ক, এন্ড ওই রিস্কের কারণে তোমার হচ্ছে গিয়ে হয়তোবা
ওই এক্সচেঞ্জের চেঞ্জটা যেটা আমরা চিন্তা করতেছি ওইটা আমরা দেখি না। ওকে, সো এই মডেলটা আরো আপডেট করা যাইতে পারে। তুমি এখানে কোনো একটা মনে করো মাইনাস একটা রিস্ক ফ্যাক্টর নিয়ে আসতে পারো, রাইট? যদি রিস্ক ফ্যাক্টর হয় তাহলে ওই অনুযায়ী আমার এক্সচেঞ্জ রেট চেঞ্জ হবে, ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে। বুঝতে পারতেছি? তো এটাও আমরা একটু চিন্তা করবো, যদি আমার রিস্ক ফ্যাক্টর একটা থাকে তাহলে ওইটার সাথে আমার এক্সচেঞ্জ রেট কিভাবে রিয়াক্ট করবে। বোঝা যাচ্ছে? স্যার এখানে একটা কোশ্চেন ছিল। স্যার বুঝেছি না? এটা, হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার স্যার এই ডায়াগ্রামটা কি স্যার অপরচুনিটি কস্ট দিয়ে ব্যাখ্যা করা যায়? এই ডায়াগ্রাম এটা জি স্যার। মানে স্যার আমরা প্রেজেন্ট ভ্যালু যেভাবে হিসাব করতাম স্যার ওইভাবে যদি আমরা বলি। অপরচুনিটি কস্টের থেকে এটা হচ্ছে মোর আমার মানে পে অফ ফ্রম ডিফারেন্ট ইনভেস্টমেন্ট। অপরচুনিটি কস্ট চিন্তা করতে পারো, স্যার বাট এভাবে বললে যদি স্যার $1 হচ্ছে আমরা যদি ইউএসএ তেই থাকতো, তাহলে স্যার আমরা রিটার্ন পেতাম হচ্ছে ওয়ান ট্রু। প্লাস আইটি। হ্যাঁ, অপরচুনিটি আর কস্ট হিসাবে আমরা চিন্তা করতে পারি, কারণ হচ্ছে কি আমার পেমেন্ট একটা একরকম, রাইট? আমি হয় ইউএস বন্ডসে কিনতে পারি অথবা আমি ইউকে বন্ডস কিনতে পারি, হ্যাঁ, অপরচুনিটি কস্ট হিসাবে বলতে পারো। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আমরা তো অনেক বিস্তারিত আলাপ করছি ক্লাসে অ্যাবাউট হোমওয়ার্কস, আবার এটা নিয়ে আলাপ করা লাগবে? স্যার আরেকবার স্যার স্যার একটা বলুন স্যার ভালো রিকোয়েস্ট ছিল অ্যাসাইনমেন্ট গুলা নিয়ে। বলো, কি রিকোয়েস্ট? স্যার আসলে অ্যাসাইনমেন্ট তো অনেক বেশি হয়ে গেছে স্যার, একটা একটা করে কি দেয়া যায়? মানে একটা একটা করে তো দিবা, আমি তো সবগুলার মানে আমি বুঝলাম না, মানে তুমি কি ভাবতেছো 10 তারিখে তিনটাই 10 তারিখে দেওয়া লাগবে? ওরকম না, মানে আমি আস্তে আস্তে করি, যেটা আগে হয়ে যাবে দিয়ে দিব। না না স্যার, স্যার ওইটা বলি নাই যে মানে যদি স্যার যে কোনো চারটার একটা আর কি। হ্যাঁ, মানে স্যার দুইটা গ্রুপ অ্যাসাইনমেন্ট আছে তো যে কোনো একটা যদি দেওয়া যায় তাহলে না আমাদের না, জন্য খুব হয়ে দুইটাই ওঠে। করতে হবে। স্যার হোমওয়ার্ক কি একটা কমানো যায়? হোমওয়ার্কও দুইটাই করতে হবে, হোমওয়ার্ক গুলো তো একদম একদিনের কাজ, এই স্যার জন্য আসলে এই মান্থে আমাদের অনেকগুলা ইন কোর্স আবার আরো অ্যাসাইনমেন্টও আছে, তাই একটু যদি কমায় সব দিতেন পড়তে খুব হবে, ভালো হতো। পড়াশোনা থেকে কোনো মাপ নাই, পড়াশোনাই করতে আসছি আমরা, সারাদিন পড়াশোনাই করব। বেশি কঠিন অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক দেই নাই, সো টেনশন নাই। অন্য টপিক গুলায় হয়তো বা কঠিন অ্যাসাইনমেন্ট থাকতে পারে, তো তোমরা যদি চাও ওগুলাতে টাইম স্পেন্ড বেশি করবা। আমারটায় অত মানে আমার হোমওয়ার্ক গুলো তো স্পেশালি একদমই মানে 1 ঘন্টা 2 ঘন্টার কাজ, 1 ঘন্টার কাজ 2 ঘন্টাও বেশি হয়ে যাবে। ঠিক আছে, গ্রুপ রিপোর্টও কি আমি অনেক কঠিন গ্রুপ রিপোর্ট দিছি? দাঁড়াও দেখি, আবার ভুলে গেছি। গ্রুপ রিপোর্ট তো খালি লেখা, গ্রুপ রিপোর্ট আমরা কাজ ভাগ করে নিব, সেটাই তো প্ল্যান, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ গ্রুপ রিপোর্ট। এখন গ্রুপ রিপোর্ট আমরা যদি চিন্তা করি যে বন্ধুরটাও আমি লিখে দিব, তাহলে হয়তো বা তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তাহলে বন্ধুকে বলবো নিজেরটা নিজেই দেখতে, রাইট? তাহলে সমস্যা নেই। স্যার আসলে মানে এই 1 মাসে স্যার আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ইম্পোর্টস বাকি, আবার স্যার ডেভেলপমেন্ট 15টা আমারও ডাটা। ইনকোর্স বাকি, আমারও আরো 2টা ইনকোর্স বাকি, জি এখন স্যার দিতে স্যার। হবে, কিছু করার নাই। আমার তো ইনকোর্সে লিনিয়েন্সি আছে, ইনকোর্স হয় যদি প্রিপারেশন খারাপ থাকে দিলাম না, বা বেস্ট ওয়ান কাউন্ট হবে, তো সমস্যা নেই। ঠিক আছে, আর আমার হোমওয়ার্ক গুলো একদম ইজি, আমরা আরো কঠিন কঠিন কাজ করতেছি এখন।
তো আমার হোমওয়ার্কটা অত গায়ে লাগার কথা না। স্যার হোমওয়ার্কে তো ওয়ার্ড লিমিট নেই, মানে এটা কতটুকু বা হোমওয়ার্কে কিভাবে ওয়ার্ড লিমিট থাকারও কথা না। আমি মেইনলি ওই গ্রাফ দেখতে চাই, ওই গ্রাফের 2-3 লাইন জাস্ট লিখবা, বা 4-5 লাইন লিখবা, এই। হোমওয়ার্কের রাইটিং শুড নট বি মোর দেন, মানে ম্যাক্সিমাম 500 ওয়ার্ডস, এর কম করা যত যায়। ঠিক আছে, মানে আমি হোমওয়ার্কে জাস্ট তুমি ওই এক্সেলে ওই গ্রাফটা করতেছো এটাই দেখতে চাই মেইনলি। তো ভয়ের কিছু নাই, আমরা ভয় পাচ্ছি, আগে করি, করতে গেলেই দেখবো ইটস ভেরি ইজি। তো আমরা না করেই ভয় পাচ্ছি। আই থিঙ্ক আগে করি, দেন দেন বোঝা যাবে। আর অনেক সময়, মানে 1 মাস 10 দিন সময়, এখন 1 মাস 6 দিন সময়, রাইট? সো আই থিঙ্ক ডুয়েবল। হোমওয়ার্ক গুলো তো ডুয়েবল, আমার ইয়াগুলাও ডুয়েবল। আমার যদি এখন সামনে অনেক বেশি ইনকোর্স টিনকোর্স থাকে, ওগুলার পরে করি, সমস্যা নেই। আমার তো জানে পরে গিয়ে তোমাদের, এটা আমি আসলে আগে বলতে চাই না, বাট পরে গিয়ে যদি খুবই এক্সট্রিম অবস্থা হয়, ডেডলাইন এক্সটেন্ড করা লাগে, তখন আমি চিন্তা করবো। বাট এটা এখনই আমি বলতে চাই নাই, বাট ওটা তখন দেখা যাবে। ঠিক আছে। আর কোনো সমস্যা? অনেক স্যার বলছিল স্যার অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন স্যার একবার দেওয়া উচিত। ইনস্ট্রাকশন ওই দিন অনেকগুলা দিয়েছি আমি, আর ইনস্ট্রাকশন লেখা আছে। অথবা আমরা থার্সডে যদি থাকে, আমরা আরেকবার কথা বলবো। কি স্যার আরেকবার মানে স্যার অনেকে স্যার ওই কাছে একটু দেরিতে এসেছিল স্যার দেরি করে আসলে মিস, এখন তার কিছু করার নাই। সব লেখা আছে, যাদের কনফিউশন ওখান থেকে আমরা দেখতে পারি। আমাকে একজন ইমেলও করছে, তখন আমি রিপ্লাই দিছি, সো ইটস ফাইন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওকে। ওকে, থার্সডে সকালে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।